আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত বরিশাল বোর্ড 2019 সালে যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি, বিশেষ করে শিক্ষার্থীদের অনুরোধে। তাই এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি, বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্ন এটি। তো এইখানে বলেছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব বই হতে নিম্নলিখিত লেনদেনগুলি নেওয়া হয়েছে এবং এই লেনদেনের আলোকে ক নাম্বারে বলেছে সৃজনশীল প্রশ্নে মাস শেষে সমাপনী জের একক এর পরিমাণ নির্ণয় করো। তো আমরা এই তথ্যের আলোকে এখন ক নাম্বারে সমাধান করার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, ক নাম্বারের সমাধান আমরা এখানে করব। আমি উদ্দীপকের অংশটা এখানে নিয়ে এসে রেখেছি যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। আমাদের উত্তর মূলত এই অংশটুকু আমি এখন করব। তো লক্ষ্য করি, উত্তর ক, কাঁচামালের মজুদের পরিমাণ নির্ণয় বলে আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। বিবরণ, তারিখ, বিবরণ, একক, একক। তো এখানে এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, সমস্যা নেই, আমরা যেখানে লিখবো সেখানে ফাঁকা আছে। তো এবার আমরা সমাধান করব। 2018 এইখানে জানুয়ারি 1 প্রারম্ভিক মজুদ কত ছিল? 400 একক। তো প্রারম্ভিক মজুদ 400 একক লিখব। 15 তারিখ লিখব ইস্যু। 15 তারিখ কারখানায় ইস্যু করেছে কত একক? 300 একক। তো আমরা জানি মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করতে হলে ইস্যু যেগুলি করেছি এবং কারখানা থেকে ফেরত বা আমরা ঘাটতি ইস্যু এগুলো বিয়োগ হয়, অন্যগুলি যোগ হয়। যেমন আমরা ইস্যু করেছি তাহলে বিয়োগের মধ্যে লিখব, সেজন্য ব্র্যাকেট দিয়ে রাখবো। 22 তারিখে ক্রয় করেছি তাহলে 350 একক এখানে লিখব, এটা ব্র্যাকেট দিব না কারণ এটা যোগ করব। 25 তারিখে আবার ইস্যু করেছি কারখানায় 340 একক, এটা ব্র্যাকেট দিয়ে লিখব কারণ এটা বিয়োগ করব। এখন 29 তারিখ কারখানা থেকে ফেরত, তাহলে এটা কি যোগ করব না বিয়োগ করব? কি মনে হচ্ছে? একটা বিষয় মনে রাখবে, আমরা যদি ফেরত দিই সরবরাহকারীকে তাহলে সেটা হয় ক্রয় ফেরত। ফেরত আমরা দিয়ে দিলে চলে যায়, তাহলে মজুদ পণ্য কমে যাবে। কিন্তু এখানে বলছে কি কারখানা থেকে ফেরত। থেকে ফেরত মানে কি আমাদের দিকে ফেরতটা এসেছে। আমাদের দিকে ফেরতটা যেহেতু এসেছে সেজন্য এই 15 একক যোগ হবে। কেন যোগ হবে? ফেরত এসেছে, ফেরত আসলে যোগ হয়। পণ্য ক্রয় করলে 200 একক, পণ্য ক্রয় করলে ক্রয়টাও যোগ হবে। এবার এই সবগুলো যোগ করে আমরা যখন যোগ করব তখন এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, এইটা বিয়োগ, এটাও যোগ। অর্থাৎ 1, 2, 3টা যোগ, 1, 2, 3, 4টা যোগ, আর এই 300 আর 340 বিয়োগ। বিষয়টি আমি আবারও বলি, 400 যোগ করব, 350 যোগ করব, 15 যোগ করব, 200 যোগ করব, 4টা যোগ করব। ফলাফল যা হয় সেখান থেকে 300 আর 340 বিয়োগ করে এই টাকাটা পাবো, যেটির নাম হবে সমাপনী মজুদ একক। এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে কি বলেছে? ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে আমরা সেই মাল খতিয়ান কীভাবে প্রস্তুত করতে হয় পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। ছক অঙ্কন করব এখন আমরা। এই যে এইখানে আমরা বিশাল একটি ছক অঙ্কন করলাম এবং এখান থেকে আমাদের উত্তর শুরু হয়েছে। এইগুলি লিখে নিব আমরা উপরে। সব অঙ্কে এগুলি লিখতে হয় কমন। মাল খতিয়ানের সময় এই তথ্যগুলি লিখতে হয়, প্রথম ক্লাসে আমি বিস্তারিত বলেছিলাম। আর উপরে আমি লেনদেনগুলি, এখানে 3টা লেনদেন, এখানে 3টা লেনদেন, মোট 6টা লেনদেন ছিল, আমি পাশাপাশি রেখেছি। এটা উত্তরের অংশ না, এই দুটো প্রশ্ন। এই প্রশ্ন দেখে আমরা সমাধান করব। ছকের ক্ষেত্রে তারিখ, বিবরণ, ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত, প্রত্যেকটার আবার 3টা করে ঘর। পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা, পরিমাণ, দর, টাকা।
এরপরে আমরা অঙ্ক শুরু করব। 2018 জানুয়ারি 1 প্রারম্ভিক মজুদ লিখব। কয়টা ছিল লক্ষ্য করি, 400 একক, 1 এককের দাম 10 টাকা। তাহলে এইটা লিখব কিন্তু শেষের ঘরে। প্রারম্ভিক মজুদটা লিখতে হয় উদ্বৃত্ত এর ঘরে। সেজন্য আমরা এই 400 একক এইখানে লিখব, একক প্রতি 10 টাকা এখানে লিখব, এই দুটো গুণ করে শেষের ঘরে লিখব, দাগ দিব। এবার বলেছে 15 তারিখ লিখব। কারখানায় ইস্যু, তো লিখব কারখানায় ইস্যু। তো ইস্যু করা হলে আমরা এই ইস্যুর ঘরে লিখব, ক্রয় করা হলে ক্রয়ের ঘরে লিখব, দুটো যোগ বিয়োগ করে যেটা থাকবে সেটা উদ্বৃত্তের ঘরে লিখব। ইস্যু করলে বিয়োগ হবে, ক্রয় করলে যোগ হবে। তো ইস্যু করেছে কত একক, 300 একক, আমরা এই ইস্যুর ঘরে লিখব 300 একক। এখানে দর কিন্তু দেয়া নেই। এই যে 15 তারিখ কারখানায় ইস্যু করেছে 300 একক, এখানে দাম দেয়া থাকবে না, কারণ ইস্যুর ক্ষেত্রে দর দেয়া থাকে না। আমাদের দরটা নির্ণয় করতে হয়। কোথা থেকে পাবো দর? আমরা তো উদ্বৃত্ত যা আছে 400, তার ভিতর থেকে 300 ইস্যু করব। তাহলে এখানে রেট আছে কত, 10 টাকা, সেই 10 টাকা এখানে লিখব। 300কে 10 দিয়ে গুণ করে 3000 হবে। এবার আমরা উদ্বৃত্তের ঘরে বাকিটা লিখব। কিভাবে লিখব? 400 একক ছিল, 300 একক বিক্রি করেছি, তাহলে বাকি থাকে 100 একক। দর যেটি ছিল সেটি লিখব, 100 × 10 1000 হবে। অর্থাৎ আমাদের মোট ছিল 400, তার মধ্যে 300 ইস্যু করেছি, সেজন্য 300 কমে যাবে। 400 থেকে 300 বিয়োগ করে 100 হবে। দর যা ছিল তাই বসবে, এটা গুণ করে শেষের ঘরে টাকা হবে। আবার আমরা দাগ দিব। দাগ দেওয়ার পরে 22 তারিখ লিখব। 22 তারিখে বলেছে পণ্য ক্রয়, তাহলে 22 তারিখে লিখব ক্রয় 350 একক। কোথায় লিখব? এই ক্রয়ের ঘরের পরিমাণে লিখব 350 একক। প্রতি একক 11 টাকা। 350কে 11 দিয়ে গুণ করে যা হয় এখানে লিখব। এখন ক্রয় করলে উদ্বৃত্তের ঘরে প্লাস হবে, বাড়বে, কিন্তু আমাদের রেট যেহেতু আলাদা, দর যেহেতু আলাদা, সেজন্য লাইন দুইটা হবে। কিভাবে? এই লাইনটা এইখানে লিখব, কিন্তু তার আগে এই উপরের লাইনটা নিচে নামিয়ে আনব, 100, 10, 1000। তারপরে এই লাইনটা এখানে লিখব 350, 11, 3850। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। ক্রয় করলে এখানে যেটা ক্রয় করব সেটা এখানে লিখব, কিন্তু তার আগে উপরে যদি লাইন থাকে সেটা উপরে লিখব। অর্থাৎ আমার 15 তারিখে ছিল 1 লাইন, 22 তারিখে ক্রয় করার ফলে আমাদের 2 লাইন হলো। আবার আমরা দাগ দিব। এবার 25 তারিখ, 22 তারিখ শেষ, 25 তারিখ লিখব। আবার ইস্যু করেছে 340 একক। এখন এখানে একটি বিষয় আছে, আমরা ফিফো পদ্ধতিতে অঙ্ক করছি, সেজন্য উপরেরগুলো আমরা আগে ইস্যু করব। আমাদের মোট ইস্যু করতে হবে 340 একক, তাহলে উপরের এই 100 আমরা আগে ইস্যু করব, কেননা ফিফো পদ্ধতি বলেছে, সেজন্য আগের লাইনটা আগে ইস্যু করব। তাই এই 100 এইখানে লিখব, 10 লিখব, এটা গুণ করে এইখানে হবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। আমাদের মোট ইস্যু করতে হবে এই 340 একক। 340 একক, এখান থেকে আমরা অলরেডি 100 একক ইস্যু করেছি, এই 100 একক। তাহলে 100 যদি বিয়োগ করি তাহলে এখনও 240 একক আমাদের ইস্যু করতে হবে। এই 240 একক এখান থেকে নিব 11 টাকা দরে, কেননা আমাদের এই 100 শেষ। তাহলে 240 একক লিখব এই 11 টাকা দরে, 240 × 11 গুণ করে যা হয় এখানে লিখব। এবার আমরা জেরের ঘরে কিভাবে লিখব? এই 100 কিন্তু শেষ, এই 100 কিন্তু নাই। আবার এই 350 এককের ভিতর থেকে অলরেডি 240 একক ইস্যু হয়ে গেছে, সেজন্য 350 একক থেকে 240 একক বিয়োগ করে এখানে 110 একক হবে, টাকা হবে 11। এটা গুণ করব, গুণ করে এইখানে টাকা লিখব।
110 ইন্টু 11 এত টাকা হবে, 1210 টাকা। আবার আমরা দাগ দিব। 29 তারিখ কি বলেছে? কারখানা থেকে ফেরত। কারখানা থেকে ফেরত, কারখানা থেকে ফেরতটা কিন্তু ফেরত আসতেছে, এটা কিন্তু ক্রয়ের ঘরে বসবে। ভালো করে লক্ষ্য করব, কারখানা থেকে ফেরত হলে আমাদের ক্রয়ের ঘরে বসবে। সেজন্য আমরা এই 15 একক লিখব ক্রয়ের ঘরে। দাম কত লিখবে? এখানে তো দাম দেয়া নেই, তাহলে দাম লিখব কারখানা থেকে ফেরত এসেছে। তাহলে কারখানাতে আমরা সর্বশেষে যেটি ইস্যু করেছি, কারখানাতে সর্বশেষে ইস্যু করেছিলাম 11 টাকা দরে, সেজন্য 11 টাকা লিখব। 15 11 গুণ করে 165 টাকা হয়। এখন আমরা জানি ক্রয়ের ঘরে কোনো কিছু বসলে লাইন 2টা হয়, কিন্তু এখানে 2 লাইন হবে না। কেন 2 লাইন হবে না? 11 টাকা দর 11 টাকা দর মিল আছে। দর যদি এক হয় তাহলে নতুন লাইন হয় না, খেয়াল রাখতে হবে কিন্তু। সেজন্য 110-এর সাথে 15 যোগ করে হবে 125। 11 টাকা রেট, এটাও 11 টাকা রেট, সেজন্য রেট 11 বসাবো, এটা গুণ করে এখানে লিখব। আবার দাগ দিব। শেষে 31 তারিখে আবার পণ্য ক্রয় করেছে 200 একক 12 টাকা দরে, তাহলে ওইটা লিখব। 30 তারিখ ক্রয় 200 একক, এই এককের ঘরে লিখব 12 টাকা দরে। 200কে 12 দিয়ে গুণ করলে সম্ভবত 2400 টাকা হবে। এখন আমরা জানি ক্রয় করলেই তো এখানে নতুন লাইন তৈরি হবে, কিন্তু তার আগে এই লাইনটা লিখে নিব। 125 11 আর এই লাইনটা এখানে লিখে নিলাম, যেটি ছিল সেটা আগে লিখে নিলাম। এইটার নিচে এই লাইনটা বলবে, রেট আলাদা সেই জন্য এখানে 11 টাকা এখানে 12 টাকা, রেট আলাদা সেই জন্য এটা আলাদা লাইন হবে। তাহলে এই 212 টাকা রেট, 200কে 12 দিয়ে গুণ করে 2400 হবে। এখন আমাদের মজুত পণ্যের মূল্য হবে এই 2টা যোগ করে যে টাকা সেটা, শেষে 2টা যোগ করে আমাদের সমাপনী মজুত পণ্যের মূল্য হবে। এইভাবে আমরা এই ফিফো পদ্ধতিতে অঙ্কের সমাধান করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ভারযুক্ত গড় পদ্ধতি। তো চলো আমরা এই তথ্যের আলোকে অ্যাভারেজ পদ্ধতি বা গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে গ নম্বরের সমাধান আমরা এইখানে করব। আবার উপরে আমি সেই লেনদেনগুলি নিয়ে এসে রেখেছি, প্রশ্নটা উপরে আমি নিয়ে এসে রেখেছি, এইদিকে অর্ধেক অংশ ওইদিকে অর্ধেক অংশ, যাতে আমরা ওইগুলো দেখে সহজেই সমাধান করতে পারি। প্রথমে আমরা 2018 জানুয়ারি 1 তারিখ লিখব এই যে প্রারম্ভিক মজুদ। তো প্রারম্ভিক মজুদ লেখার সময় কিছুক্ষণ আগে আমরা ফিফো পদ্ধতিতে যেভাবে লিখেছি এই উদ্ধৃতের ঘরে, সেভাবেই আমরা লিখব। কেননা প্রারম্ভিক মজুদ লেখার সময় যে পদ্ধতি হোক না কেন একইভাবে লিখতে হয়। অর্থাৎ এই 400 একক লিখব এই পরিমাণের ঘরে, 10 টাকা লিখব দরের ঘরে, 400কে 10 দিয়ে গুণ করে 4000 টাকা। তারপর একটি লম্বা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা 15 তারিখে কারখানায় ইস্যু করেছে। ইস্যু করলে তো চলে যায়, সেই জন্য এখানে 15 তারিখ লিখব ইস্যু 300 একক, এই ইস্যুর ঘরে লিখব 300 একক। দর যে 10 টাকা আছে 10 টাকা লিখব, 300কে 10 দিয়ে গুণ করলে 3000। তাহলে ইস্যু আমরা 300 একক ইস্যু করলাম 10 টাকা দর হিসেবে, কেননা একটা মাত্র দর আছে এখানে সেজন্য। এরপরে আমরা উদ্ধৃতের ঘরে লিখব 400 থেকে 300 চলে গেলে থাকে 100, 10 টাকা দর, 100কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়। লম্বা দাগ দিব। এরপর আমরা কি করব? 22 তারিখ লিখব। 22 তারিখ ক্রয় করেছে 350 একক, এই 350 একক ক্রয়ের ঘরে লিখব। যেহেতু ক্রয় করেছে তো ক্রয়ের ঘরে লিখব 350 একক। দাম কত? 11 টাকা। 11 টাকা 350কে 11 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখব। 350কে 11 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখব। এবার আমরা কি করব?
এইখানে লিখব। আমরা জানি ক্রয় করলে উদ্বৃত্ত বেড়ে যায় আর ইস্যু করলে উদ্বৃত্ত কমে যায়, তাহলে ক্রয় করলে উদ্বৃত্ত বেড়ে যাবে। এখন কিন্তু আমাদের এই গড় পদ্ধতিতে যেহেতু করতেছি, সেজন্য আমাদের এখানে আছে 11 টাকা, এখানে আছে 10 টাকা, তাহলে এখন এই দরের ঘরে কত হবে সেটা বের করার জন্য আমাদের এইখানে একটি বিষয়, লক্ষণীয় বিষয়, ভালো করে লক্ষ্য করি। আমাদের ছিল কত? 100 একক আগেই আছে, আর কিনলাম কত? 350 একক। 100 একক আর 350 একক যোগ করে 450 একক হবে। আবারও বলি, পরিমাণের ঘরে 100 একক আর এই পরিমাণের ঘরে 350 একক, এই দুইটা যোগ করে মোট 450 একক হলো। দর কত হবে? এখন দর লিখব না, দরটা পরে লিখব, কেননা দরটা আমাদের বের করতে হবে ক্যালকুলেটর দিয়ে। কিভাবে? লক্ষ্য করি, 100 আর এই 350 যোগ করে মোট আমাদের একক হলে 450 একক, আর টাকা হচ্ছে 3850, আর এই 1000, এই টাকা আর এই টাকা, এই টাকা আর এই টাকা, দুইটা টাকা যোগ করে এখানে লিখব 4850। তারপরে সবার শেষে আমরা এখানে রেটটা লিখব। কিভাবে? দর লিখব। এখানে বোঝাতে চাচ্ছে 400 একক, 450 একক এর দাম 4850 টাকা হলে এক একক, একটার দাম কত, একটার গড় দাম কত সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা যদি 4850কে 450 দিয়ে ভাগ করি, আবারও বলি 4850কে 450 দিয়ে ভাগ করি, তাহলে এইখানে একটা রেট হবে, বের হবে, সেটা হচ্ছে 10.78। অর্থাৎ এই টাকাকে এই পরিমাণ দিয়ে ভাগ করে সবার শেষে রেটটা বের হবে অ্যাভারেজ পদ্ধতিতে। দাগ দিব। 25 তারিখে ইস্যু করেছে, 25 তারিখ লিখব ইস্যু। ইস্যু করা সহজ, 340টা ইস্যুর ঘরে পরিমাণের ঘরে লিখব, এখানে যে দরটা আছে সেই দরটা লিখব। এই উপরে কিন্তু প্রশ্নে কিন্তু ইস্যুতে দর দেয়া নেই, তাহলে এখানে দর কোনটা হবে? এই অ্যাভারেজ করে যে দরটা পেয়েছি সেই দরটা লিখব, 10.78। এবার আমরা 340কে যদি 10.78 দিয়ে গুণ করি, যেটা হবে সেটা এখানে লিখব। এবার জেরের ঘরে কত হবে? 450 থেকে 340 ইস্যু হয়ে গেছে, তাহলে 450 থেকে 340 বিয়োগ করে 110 হবে। দর এখানে যা ছিল তাই লিখব, 110 কেটে দিয়ে গুণ করে শেষে লিখব। আবার দাগ দিব। এবার 29 তারিখ লিখব। 29 তারিখ বলছে কারখানা থেকে ফেরত 15 একক, তাহলে কারখানা থেকে ফেরত আসলে সেটি ক্রয়ের মতো। ফেরত যদি আসে তাহলে সেটি বিক্রয় ফেরত হিসেবে গণ্য হয়, অর্থাৎ ইস্যু করেছিলাম, ফেরত এসেছে, মজুদ পণ্য বেড়ে যাবে। সেজন্য আমরা এই ফেরত যেহেতু এসেছে, থেকে ফেরত মানে কি? ফেরত পেয়েছি, তাই ক্রয়ের ঘরে লিখব কারখানা থেকে ফেরত 15 একক। দর হবে এখানে যে দরে ইস্যু করেছিলাম সেই দর, এটা গুণ করে এখানে লিখব। এবার জেরের ঘরে কি করব? জেরের ঘরে এখন এই যে 110 একক ছিল তার সাথে এই ক্রয়ের ঘরে কোনো কিছু লিখলে তো যোগ হবে, সেজন্য আমরা 110 এককের সাথে 15 একক যোগ করে 125 একক হবে। দুইটা দর কিন্তু সমান, তাই দর 10.78 লিখব। এটা গুণ করে এখানে লিখব। দর যেহেতু ইকুয়াল দুইটা, সেজন্য দরটা লিখে দিব। বিষয়টি, লাস্টের বিষয়টি আবারও বলি, কারখানা থেকে ফেরতটা আমরা ক্রয়ের ঘরে লিখব। এখানে দর দেয়া নেই প্রশ্নে, দর হবে এই আগে, এখানে দুই জায়গায় একই দর কিন্তু, তাই এই দরটা লিখব। এটা গুণ করে এখানে হবে। এবার 110-এর সাথে আবার এটা যোগ হবে, কেননা ফেরত এসেছে, পণ্য বেড়েছে, মজুদ বেড়ে গেছে, যোগ করে 125 হলো। এই রেটটা এখানে নামাই দেবো, এটা গুণ করে এখানে লিখব। এবার আমরা 31 তারিখ লিখব। 31 তারিখ লেখার পরে ক্রয় করেছে আবার 200, ক্রয় লিখব, এখানে 200 লিখব, 12 টাকা দর লিখব, 200কে 12 দিয়ে গুণ করলে 2400 হবে। এই লাইনটা তো আবার এখানে আসবে, কিন্তু অ্যাভারেজ পদ্ধতিতে করতেছি, সেজন্য
পরিমাণে যোগ হবে, টাকায় যোগ হবে, যা পাবো তাকে আমরা ওই পরিমাণ দিয়ে ভাগ করে এখানে শেষে টাকার ঘরে টাকা লিখব। দরটা চেঞ্জ হবে, কেননা এখানে 10 টাকা 78 পয়সা, এখানে 12 টাকা। তাহলে একসাথে যদি সংখ্যা লিখি দরটা চেঞ্জ হবে, অ্যাভারেজ করে বের করতে হবে। কিভাবে লক্ষ্য করি, এখানে আছে 125 একক, কিনেছি 200 একক, মোট হলো 325 একক। আর আগে টাকা ছিল কত, 1347। আবার নতুন যেটা কিনলাম তার দাম হচ্ছে 2400। তাহলে 1347 আর 2400 এই দুইটা যোগ করে এখানে বসবে। এবার এই টাকাকে এই পরিমাণ দিয়ে ভাগ করে, অর্থাৎ এই টাকাকে এই পরিমাণ দিয়ে ভাগ করে এইখানে দর হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এইটা ভাগ এইটা সমান দিলে এইখানে যেটা পাবো সেটা হচ্ছে 11.53 টাকা, অর্থাৎ 11 টাকা 53 পয়সা প্রতি একক এর মূল্য। তো এই ক্ষেত্রে উত্তর হচ্ছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ 3747 টাকা। এটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ ভারযুক্ত গড় পদ্ধতি অনুযায়ী। তো আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি পরীক্ষায় এসেছিল এই অধ্যায় সম্পর্কিত, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।